করোনার কারণে এবার হবে না পিইসি পরীক্ষা, স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার। 2020 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করেছেন। অতিরিক্ত বাস ভাড়া বাতিল হতে পারে আগামী সপ্তাহে। শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরানো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। দেশে 4,000 ছাড়িয়েছে করোনায় মৃত্যু, আক্রান্তের প্রায় 3 লাখ। সামনে আরো কঠিন পরিস্থিতির শঙ্কা বিশেষজ্ঞদের। করোনা টেস্টে জালিয়াতি সহ নানা অভিযোগে মালিবাগের 2টি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা, 7 দিনের আলটিমেটাম ভ্রাম্যমাণ আদালতের। 3 বছরেও ফিরে যায়নি একজন রোহিঙ্গাও, প্রত্যাবাসন না হলে বাড়বে মানব পাচার সহ বহুমুখী সংকট, চলছে কূটনৈতিক চেষ্টা, জানিয়েছেন মন্ত্রী। রাজধানীতে 1 লাখ ভবিষ্যৎ বিদ্যুৎ গ্রাহকের জন্য 1,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন, সিনেমা হল নির্মাণে বিশেষ তহবিল গঠনের অনুশাসন। চলে গেলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার CR দত্ত বীর উত্তম, রাষ্ট্রীয় উদ্যোগে মরদেহ দেশে এনে মর্যাদা দেওয়ার দাবি মুক্তিযোদ্ধাদের। ভারতে টুইটারের প্রধান বিচারপতির সমালোচনা করে দোষী সাব্যস্ত হলেন আইনজীবী, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা বলছেন অভিযুক্ত। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। করোনার কারণে এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি এবং ইবতেদায়ী পরীক্ষা হচ্ছে না। নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর দফতর থেকে পিইসির সমমান পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরে সচিবালয়ে প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, পরীক্ষার ভিত্তিতে যে বৃত্তি দেওয়া হবে তাও দেওয়া হবে না এবছর। প্রায় 29 লাখের বেশি ক্ষুদে শিক্ষার্থীর এবছর বসা হচ্ছে না প্রাথমিক সমাপনী পরীক্ষা পিইসিতে। সরকার কোভিড পরিস্থিতি বিবেচনা করে বাতিল করেছে প্রাথমিকের পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা, যে কারণে এবার ক্ষুদে শিক্ষার্থীদের দেয়া হবে না বৃত্তিও। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপন করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অবশ্য নিশ্চিত করেছে, শিক্ষা প্রতিষ্ঠান খুললে প্রাথমিকের শিক্ষার্থীদের নেওয়া হবে বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা, আর শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীর পূর্ববর্তী মূল্যায়ন বিবেচনায় পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করবে শিক্ষার্থীদের। এই বছর পিএসসি পরীক্ষা সেন্ট্রালি না নিয়ে স্ব স্কুল তাদের যদি স্কুল খোলা যায় তাহলে সেইটার ভিত্তিতে স্ব স্কুল তাদের মূল্যায়ন করে 6ষ্ঠ শ্রেণীতে পদোন্নতির ব্যবস্থা করবে। একই সাথে আমাদের স্কলারশিপ পরীক্ষা দিয়ে পিএসসি পরীক্ষার ভিত্তিতে সেটাও এই বছর দেওয়া সম্ভব হবে না। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির করা পাঠ পরিকল্পনা অনুযায়ী 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা নিতে হলে আরও প্রায় 50 কার্যদিবস পাঠদান প্রয়োজন। কোভিড-19 পরিস্থিতিতে জনস্বাস্থ্য এবং আমাদের যে সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে স্কুল রিওপেনিং হবে সেটার নীতিমালাটা আমরা ফাইনাল করেছি। করোনা ভাইরাস মহামারীর কারণে গত 17 মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রুবায়াত হাসান, যমুনা নিউজ, ঢাকা। আগামী সপ্তাহ নাগাদ শর্ত সাপেক্ষে গণপরিবহনে পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি চিন্তাভাবনা করছে সরকার, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তবে প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট সচিবের সঙ্গে কথা বলে শীঘ্রই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। জনস্বার্থ এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরানো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে। এবারে দেশের করোনা পরিস্থিতির খবর। দেশে 4,000 ছাড়িয়েছে করোনায় মৃত্যু। সবশেষ 24 ঘন্টায় প্রাণহানি ঘটেছে 45 জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা এখন 4,028। নতুন করে শনাক্ত হয়েছে আরও 2,545 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে সামনে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়বে বাংলাদেশ।
দেশে করোনা শনাক্তের 171তম দিন। মৃতের সংখ্যা 4000 ছাড়িয়ে আরও 28 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার কিছুটা বেড়ে 1.34। সবশেষ প্রাণ হারানো 45 জনের মধ্যে একজন ছিলেন বাড়িতে, বাকিরা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। রোগীর অনুসন্ধান, টেস্টিং, আইসোলেশন করা, কোয়ারেন্টাইন করা, এই কাজগুলো আমরা কোনোটাই ঠিকমতো করতে পারছি না এবং এটাকে গুরুত্বও দিচ্ছি না। মৃত্যুর হার যেহেতু বাড়ছে, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ যদি আরও এখনও সচেতন না হন এবং যদি সচেতনতা না বাড়ান, তাহলে সেই ক্ষেত্রে সামনের দিনগুলোতে আমাদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। কোভিড-19 সন্দেহে সবশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করান 14,788 জন। 91টি ল্যাবে পরীক্ষা হয় 14,153টি, যার মধ্যে 2,545 জন কোভিড পজিটিভ। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়ালো 372, কম 3 লাখ। কত শতাংশ রোগীর জটিলতা তৈরি হচ্ছে, কত শতাংশ রোগীর শরীর করোনা আক্রান্তের পরে খারাপ দিকে যাচ্ছে, এটি নির্ণয় হচ্ছে না অন্যান্য দেশের মতো বাংলাদেশে, যে কারণে আমরা আরও সুনির্দিষ্টভাবে বলতে পারছি না যে বাংলাদেশের সামনের দিনগুলো কতটা ভয়াবহ। এমনকি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন স্বাস্থ্য বিভাগে, তারা এমন দায়িত্বহীন মন্তব্য করছেন যেটা আমাদের করোনা কার্যক্রমকে নানাভাবে ব্যাহত করছে, শুধু তাই না, ঝুঁকিপূর্ণ করে তুলছে। 24 ঘন্টায় কোভিড পজিটিভ থেকে নেগেটিভ হয়েছেন 3,881 জন। এ যাবৎ সুস্থ 1,86,756 জন। 8 মার্চ দেশে করোনা শনাক্তের পর প্রতি সপ্তাহে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। একই সাথে বেড়েছে নমুনা পরীক্ষার পরিধিও। আসছে সময়টা হতে পারে আরও কঠিন, বলছেন করোনা সংশ্লিষ্টরা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। কোভিড প্রোটোকল না মেনে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট, অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেডিকেল শর্ত না মেনে রিপোর্ট তৈরির অভিযোগে মালিবাগের 2টি হাসপাতাল এবং 2টি ডায়াগনস্টিক সেন্টারকে 59 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার র্যাবের ভ্রাম্যমাণ আদালত, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স হাসপাতালগুলোতে অভিযান চালায়। এ সময় সিরাজুল ইসলাম মেডিকেলকে 30 এবং পদ্মা ডায়াগনস্টিক সেন্টারকে 20 লাখ টাকা জরিমানা করা হয়। হাসপাতাল চালু রাখতে হলে দ্রুত শর্ত পূরণ করতে বলা হয়েছে। বেলা 12:30টার দিকে মালিবাগের সিরাজুল ইসলাম হাসপাতালে শুরু হয় যৌথ অভিযান। ভুয়া রিপোর্ট, মেয়াদোত্তীর্ণ অপারেশনের যন্ত্রপাতি, রিএজেন্ট, টেস্টিং কিট এবং সংগ্রহ করা নমুনা সঠিকভাবে সংরক্ষণ না করা সহ নানা অনিয়মের প্রমাণ মেলে। কোভিড হাসপাতাল ঘোষণা করলেও যথাযথ নিয়ম মেনে চিকিৎসা দেয়নি প্রতিষ্ঠানটি। তাই 30 লাখ টাকা জরিমানা করা হয় হাসপাতালটিকে। এই যাবৎকাল এই প্রতিষ্ঠানে যে সমস্ত মাইক্রোবায়োলজি রিপোর্ট তৈরি হয়েছে সবগুলো ফেক রিপোর্ট। একটা পেট্রিডিসে একজন রোগীর স্যাম্পল দিয়ে টেস্ট করার কথা, কিন্তু সেখানে আমরা দেখলাম যে প্রত্যেকটা পেট্রিডিসে 3 জন করে আপনার 3 জনের স্যাম্পল দেওয়া হচ্ছে। 48 ঘন্টা থেকে 72 ঘন্টা রাখার কথা, কিন্তু সেখানে মাত্র 8 থেকে 10 ঘন্টা তারা রেখে, কিন্তু রিপোর্টে উল্লেখ করতেছে যে 48 ঘন্টা রাখা হয়েছিল। পরে মালিবাগের পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে প্যাথোলজিক্যাল পরীক্ষায় নানা অনিয়ম পায়, জরিমানা করা হয় 20 লাখ টাকা। একই দিন অভিযান চলে আমেরিকা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ও মেডিনোভা মেডিকেল সার্ভিসে। অনিয়মের অভিযোগে 2 প্রতিষ্ঠানকে 9 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আমেরিকা বাংলাদেশ যে হাসপাতাল, এর কোনো লাইসেন্সও নেই, পরিবেশ অত্যন্ত নোংরা এবং অপারেশন থিয়েটার থেকে আমরা বেশ কিছু এক্সপায়ার সার্জিক্যাল আইটেম পেয়েছি, তো তাকে 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর মেডিনোভা মেডিকেল সার্ভিসে এখানে যে কিছু রিপোর্ট তৈরি করা হচ্ছে, সেখানে স্ক্যান করা স্বাক্ষর বসে দেওয়া হচ্ছে। এতে করে বোঝা যাচ্ছে যিনি আসলে প্যাথোলজিস্ট বা যিনি চিকিৎসক, তিনি আসলে এই রিপোর্টটি বা স্যাম্পলটি না দেখিয়ে আসলে অন্য কেউ তার পক্ষে স্বাক্ষরে বসিয়ে দিয়ে রিপোর্ট তৈরি করছে। অভিযুক্ত হাসপাতালকে যথাযথ প্রক্রিয়া ও মেডিকেল শর্ত মেনে পরিচালনার জন্য সময় বেঁধে দেওয়া হয়। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। 3 বছর পার হলেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। কবে হবে তাও অজানা। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মিয়ানমারের সদিচ্ছার অভাব আর কোভিড পরিস্থিতিতে থমকে গেছে কার্যক্রম। কূটনীতিতে সরকার ব্যর্থ, এমনটা মানতে নারাজ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন, মিয়ানমারের উপর অব্যাহত রয়েছে আন্তর্জাতিক চাপ। বিশ্লেষকরা বলছেন, প্রত্যাবাসন শুরু না হলে মানব পাচার সহ অন্যান্য সংকট বাড়বে। মাহফুজ মিশুর প্রতিবেদন। রোহিঙ্গা ঢলের 3 বছর পূর্তি। শুরু থেকে আলোচনা, কবে কিভাবে মিয়ানমারে ফিরবে তারা। দ্বিপাক্ষিক নানা আয়োজন, কয়েক দফা বৈঠক, যৌথ ওয়ার্কিং কমিটি, তালিকা প্রেরণ, যাচাই বাছাই, আরও কত আনুষ্ঠানিকতা। প্রত্যাবাসন ইস্যুতে 3 বছর পরও ফলাফল শূন্য।
একজন রোহিঙ্গাও ফেরেনি নিজ দেশে। বিশেষ করে চলতি বছর থমকে গেছে আনুষ্ঠানিক সব আলোচনা। আমাদের প্রসেসটা একটু স্লো হয়েছে, এর মূলে হচ্ছে কোভিড, আর ওরা আরেকটি অজুহাত দেয় তাদের দেশে ইলেকশন হবে। এই দুইটার কারণে আমাদের অনেকগুলো তাদের সাথে মিটিং করার কথা ছিল, তারা সবগুলো পিছিয়ে দিচ্ছে। সবশেষ 6 লাখ রোহিঙ্গার তথ্য পাঠিয়েছে বাংলাদেশ। তালিকা থেকে মাত্র 30,000 জনকে নিজেদের নাগরিক বলে চিহ্নিত করেছে মিয়ানমার। এন্টার যাচাই প্রসেসটা অত্যন্ত দীর্ঘতি, এতে মনে হয় না কোনো ধরনের আন্তরিকতা আছে। 30,000-এর মতো তারা দিয়েছে। চীনকে সাথে নিয়ে গেল বছর গঠিত হয়েছিল ত্রিপক্ষীয় কমিটি। চীনের সেই উদ্যোগেরও দৃশ্যমান কোনো ফল নেই এখনো। এটা তো এক হাতে তালি বাজে না, আমরা চাইলেই হয় না। মায়ানমার রাজি হতে হবে, এবং মায়ানমার সহজে রাজি হয় না, কারণ তারও বন্ধু দেশ আছে, বাংলাদেশ, মায়ানমার এবং এই গণচীন। আমরা একটি করেছি। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের পক্ষে জনমত গড়তে মিয়ানমারের সুশীল সমাজের সাথে বাড়াতে হবে যোগাযোগ। যে কোনো পরিস্থিতিতে দেশটির সাথে আলোচনার পাশাপাশি চীন ও ভারতের সাথে সুসম্পর্ককে কাজে লাগাতে হবে। অপরাধ প্রবণতা বাড়ছে, মানুষ পাচারের মতো ঘটনাগুলি ঘটছে, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা তৈরি হচ্ছে। তো কাজেই এই বিষয়টা যদি স্থবির থাকে তাহলে কিন্তু অন্যান্য ডালপালা অপরাধ প্রবণতা বাড়বার একটা আশঙ্কা কিন্তু থাকবে। চীন এবং ভারত দুই দেশের সাথেই এই বিষয়টা নিয়ে দর কষাকষি করার ক্ষেত্রে আমাদের অবস্থানটা 3 বছর আগের চাইতে বোধহয় একটু সতেজ হয়েছে, যদি আমরা সেটা ব্যবহার করতে চাই। বলছেন, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে চলমান বিচার কাজ ত্বরান্বিত করার চেষ্টাও চালাতে হবে বাংলাদেশকে। উই থ্যাংক গাম্বিয়া ফর দেয়ার হেল্প। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নতজানু পররাষ্ট্রনীতির কারণেই রোহিঙ্গা সংকটের সমাধান করতে পারেনি সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি বলেন, কূটনৈতিক ব্যর্থতার কারণে রোহিঙ্গার প্রত্যাবাসনে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীনরা। 15 আগস্টের বিচার শেষ হওয়ার পরও জিয়াউর রহমানকে জড়িয়ে সরকারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন ফখরুল। অভিযোগ করেন, 21 আগস্টের ঘটনার সুষ্ঠু তদন্তে আওয়ামী লীগ সহায়তা করেনি, সুপরিকল্পিতভাবে এতে জিয়া পরিবারকে জড়ানো হচ্ছে। সমস্ত সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থান, সেই কারণেই তাদের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করে তাদের কাছকে মিথ্যাভাবে বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশের বেগম খালেদা জিয়া তো প্রশ্নই উঠতে পারে না 21 আগস্টের সঙ্গে, এটা প্রমাণিত হয়ে গেছে। নতুন করে বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে 1 লাখেরও বেশি মানুষ। সেই লক্ষ্যে ডিপিডিসির সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আওতায় চালু হবে স্মার্ট গ্রিড। মঙ্গলবার এই বিষয়ে 1,500 কোটি টাকার সংক্রান্ত প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সভায় প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন কাজে বিলম্ব করা যাবে না, ফ্রিল্যান্সারদের কাজের স্বীকৃতি দিতেও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। কম সময়ের মধ্যেই শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে দেশ। সেই লক্ষ্যে নানাবিধ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গুরুত্ব পায় বিদ্যুৎ খাত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিপিডিসির আওতাধীন এলাকার উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ ব্যবস্থায় ক্যাপাসিটর ব্যাংক স্থাপন এবং স্মার্ট গ্রিড ব্যবস্থা প্রবর্তনে 1,454 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে কমিটি। বিদ্যুতে আমরা মোটামুটি প্রায় পৌঁছে গেছি পারে, তাই না? আমরা প্রায় শেষ পর্যায়ে আছি। এখন এই বছরের মধ্যে শতভাগ অবশ্যই হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে আপগ্রেডেশন, স্ট্রেংথেনিং, রিপ্লেসমেন্ট। অনেক পুরানো লক্ষর যন্ত্রপাতি বদলাতে হবে। সভায় মহিষ গবেষণা ও উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণে 2টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্প সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কর্মকর্তাদের সতর্ক করেন পরিকল্পনা মন্ত্রী। বাজার করার ট্রিপ যেন না হয়, ঘুরে বেরিয়ে আসার ট্রিপ যেন না হয়। একটা লোক যদি আমাদের ফ্রান্সে এইটার আওতায় গিয়ে ফ্রান্সের কোনো বিদ্যুৎ কেন্দ্রে 2 মাস, 1 মাস বা 3 সপ্তাহ থাকে, তার শিক্ষণীয় অনেক কিছু আছে। কিন্তু প্যারিসে নাইমা 2 দিন ঘুরে আবার মানে ফিরে চলে আসে, এটাকে আমি ফরেন ট্রেনিং মনে করবো না। বৈঠকে উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে তাগিদ দেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে দেশের চলচ্চিত্র শিল্প সুরক্ষায় নতুন সিনেমা হল নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনে বিশেষ তহবিল গঠন করবে সরকার। হলওয়ালারা যদি রিহ্যাবিলিটেশন করতে চায়, চালাতে চায়, তাহলে তিনি বললেন একটা বিশেষ তহবিল করে এদিকে ঋণের ব্যবস্থা করা যেতে পারে। এটা জেনারেল। 2570 কোটি টাকার মোট 5টি প্রকল্প অনুমোদন দেয় একনেক। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে কোভিড ও নো কোভিড ডেভেলপমেন্ট হওয়ার জন্য কোনো মতেই বাধাপ্রাপ্ত না হয়। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় 13 আসামি এখন র্যাব হেফাজতে। এদিকে পুলিশের করা মামলায় সাক্ষ্য দেয়া 3 জনকে আবারও 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে পুলিশের করা মামলায় ভুয়া 3 সাক্ষীকে কক্সবাজার আদালতে হাজির করে দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ড চায় র্যাব। আদালত 4 দিন করে রিমান্ড দেন। এই 3 সাক্ষী হচ্ছেন নুরুল আমিন, মোহাম্মদ আয়াস এবং নিজামুদ্দিন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় এখন পর্যন্ত 13 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 3 জনের রিমান্ড শেষে রাখা হয়েছে কারাগারে। এছাড়াও এপিবিএনের 3 সদস্যের রিমান্ড চলছে। এর আগে গতকাল প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত এবং এসআই নন্দদুলাল রক্ষিত সহ 7 পুলিশ সদস্যের দ্বিতীয় দফায় 4 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। অন্যান্য আসামি যারা আছেন তাদের দেওয়া তথ্যপত্রের সাথে আমরা মিলাচ্ছি, চেষ্টা করতেছি যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, নিরাপদ লোক যাতে সাজা না পায়, দোষী যাতে ছাড়া না পায়। রিমান্ডে নিয়ে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি আদায়ের ঘটনায় 2টি তদন্ত কমিটি করেছে নারায়ণগঞ্জ পুলিশ। আসামি পক্ষের আইনজীবী অভিযোগ করেছেন অপকর্ম ধামাচাপা দিতে আসামিদের নতুন মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। এরই মধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তাকেও পরিবর্তন করা হয়েছে। নিখোঁজের 51 দিন পর ফিরে আসা কিশোরী ও তার পরিবারকে মঙ্গলবার দুপুরে ডেকে নেওয়া হয় নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে। মায়ের অভিযোগ, নিখোঁজের দিন আসামি আব্দুল্লাহ তার মেয়েকে ফোন করে ডেকে নেয়। আব্দুল্লাহর সাথে যোগাযোগ হয়েছে। আব্দুল্লাহ বলছে যে আমাদের সাথে ঘুরছে গেছে, আমরা নদীর উপর নামাই দিছি, এটা আব্দুল্লাহ দোষী। আদালতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়া আব্দুল্লাহর আইনজীবীর অভিযোগ, অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য নতুন মামলায় 3 আসামিকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ। আরেকটা মিথ্যা মামলা করার জন্য ওই মামলা ফাঁসাইয়া ওরে এই মামলা চলমান রাখবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, বাদীপক্ষ যদি জেনে শুনে এ ধরনের মামলা করে থাকে তবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। যিনি এই ধরনের মিথ্যা মোকদ্দমা দায়ের করবেন তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা আছে। এদিকে রিমান্ডে নিয়ে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি আদায়ের ঘটনায় নারায়ণগঞ্জ পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। যিনি 164 জবানবন্দি রেকর্ড করেছেন তিনিই বা কিভাবে করলেন, যারা করিয়েছেন তারাই বা কিভাবে করালেন, এই সমস্ত জিনিসটাই হাইকোর্টে নথিটি তলব করে এক্সামিন করার জন্য আমরা আবেদন করেছি। চাঞ্চল্যকর এ ঘটনা তদন্তের 2টি কমিটি করেছে পুলিশ। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মামলার তদন্ত কর্মকর্তাকে। তদন্তকারী কর্মকর্তা যদি কোনো অনিয়ম করে থাকে, মামলায় কোনো ধরনের তার অবহেলা পরিলক্ষিত হয়, তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গত 4 জুলাই বাড়ি থেকে লাপাত্তা হয় মেয়েটি। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার 3 আসামি আদালতে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। সম্প্রতি মেয়েটি বাড়িতে ফোন করে প্রেমিকের সাথে অবস্থান করার কথা জানায় তার মাকে। জাহিদ হাসান, যমুনা নিউজ। 20 বছর কন্ডেম সেলে থাকার পর অভিযোগ প্রমাণিত না হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ জাহিদকে খালাসের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। স্ত্রী কন্যাকে হত্যার দায়ে স্বামীকে ফাঁসির দণ্ড দেন বাগেরহাট দায়রা জজ আদালত। 1997 সালে বাগেরহাটের ফকিরহাটে রহিমা এবং তার কন্যা শিশু ঘুমন্ত অবস্থায় খুন হয়। পারিবারিক কলহের অভিযোগে মামলায় স্বামী শেখ জাহিদকে 2000 সালে মৃত্যুদণ্ড দেন জেলা দায়রা জজ আদালত। সেই থেকে কন্ডেম সেলে আছেন শেখ জাহিদ। 2004 সালে হাইকোর্ট মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেয়। 2007 সালে আপিল বিভাগের শুনানিতে নানা অসঙ্গতি নজরে আসে প্রধান বিচারপতির নেতৃত্বের বেঞ্চের। মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন হন 8 জন। এমনকি হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টিও প্রমাণ করতে পারেননি তদন্ত কর্মকর্তা। আর তাই জাহিদকে খালাস দেন সর্বোচ্চ আদালত। $11,02,00,000-এরও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। মঙ্গলবার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। এজাহারে বলা হয়েছে 2017 থেকে 2020 সাল পর্যন্ত বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা এবং করোনা মহামারীর সময় ভুয়া পরীক্ষা এবং জাল সনদ প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। নানা অভিযোগে মোহাম্মদ শাহেদ এবং সংঘবদ্ধ চক্রের সদস্যদের বিরুদ্ধে বর্তমানে 30টি মামলা রয়েছে। 43টি ব্যাংক হিসেবের মাধ্যমে লেনদেন করা হয়েছে এসব টাকা। মামলাটি অপরাধ তদন্ত বিভাগের
অর্গানাইজড ক্রাইম তদন্ত করবে। ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার সব নথিপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ আদালত 4-এ এসব নথিপত্র জমা দেন মামলার জব্দ তালিকা প্রস্তুতকারী এবং সাক্ষী ব্যাংকের উপপরিচালক মৃণাল মজুমদার। এদিন তিনি সহ আরও 2 জন মামলার তাদের সাক্ষ্য প্রদান করেন। তারা হলেন সায়েম ও মনিরুল ইসলাম। এ নিয়ে মোট 18 সাক্ষীর মধ্যে 3 জনের সাক্ষ্য শেষ হয়েছে। দুদকের আইনজীবী বলেন, মামলায় এস.কে. সিনহা সহ আসামিদের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের কাছে। এই আসামিরা এই অ্যাকাউন্ট করা ব্যতি রেখে কিছু সিগনেচার করে সেটা সত্য, কিন্তু তারা এটা যেই টাকা কিভাবে ডিসবার্স হলো, কিভাবে লোন হলো, এই সম্পর্কে তাদের কোনো রকম নলেজ নেই এবং একই সঙ্গে পে অর্ডার কোথায় কিভাবে চলে গেছে, কার কাছে কার অ্যাকাউন্টে গেছে, এই সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। এটা তো তারা কোনো জেরাও করলো না, ভুল বুঝিয়ে যদি করে থাকে সেটা কীরকম করে ভুল বুঝিয়ে করেছে, দায় দায়িত্ব আসামিদের তো অবশ্যই, আর তার পেছনে যদি কেউ কলকাঠি নেড়ে থাকে সেটাও আমাদের তদন্তে এসছে। মুক্তিযুদ্ধকালীন 4 নম্বর সেক্টর কমান্ডার বীর উত্তম সি.আর. দত্ত আর নেই। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বীর যোদ্ধার মরদেহ রাষ্ট্রীয় উচ্চকে দেশে এনে যথাযথ মর্যাদা দেওয়ার দাবি মুক্তিযোদ্ধাদের। যখন স্বাধীনতার ডাক দিলেন, আমি তখন স্বাধীনতার যুদ্ধে যোগ দিলাম। 71-এ তৎকালীন পাকিস্তান ফ্রন্টিয়ার ফোর্সের মেজর সি.আর. দত্ত ছুটিতে নিজ বাড়িতে ছিলেন। পাকিস্তানিদের বর্বরতার বিরুদ্ধে সেখানেই প্রতিরোধ যুদ্ধ শুরু করেন। পরে মুজিবনগর সরকার তাকে 4 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব দেন। অসীম সাহসে কানাইঘাট যুদ্ধে পাকিস্তান হানাদারদের পরাস্ত করে সিলেট দখলে নিয়ে তার যোগ্যতার প্রমাণ রাখেন সি.আর. দত্ত। প্রতিদানে জাতি তাকে ভূষিত করে বীরোত্তম খেতাবে। গত সপ্তাহে ফ্লোরিডায় মেয়ের বাসায় বাথরুমে পড়ে যান সি.আর. দত্ত। তখন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 9:30টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাষ্ট্র নিয়ে আসুক এবং সম্মাননা দিক, এটা আমরা কামনা করি। পরিপূর্ণ মর্যাদায় তার জন্মভূমিতে তাকে তার শেষকৃত্য সম্পাদন করা যায়। তার পরিবারের পক্ষ থেকে তারা লিখিতভাবে তাদের মতামত জানানো হলে আমরা সরকার ইনশাআল্লাহ বিবেচনা করবে। সি.আর. দত্ত নামে পরিচিত চিত্তরঞ্জন দত্তের জন্ম 1927 সালের 1 জানুয়ারি আসামের শিলংয়ে। বাংলাদেশ রাইফেলসের প্রথম ডিরেক্টর জেনারেল, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব শেষে 1984 সালে অবসর গ্রহণ করেন এই সম্মুখ সমরের যোদ্ধা। কখনো যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে, আবার কখনো সংখ্যালঘুদের অধিকার আদায়ে সোচ্চার থেকেছেন আমৃত্যু। জেনারেল দত্ত বলেছিলেন যে আমরা রাষ্ট্রীয় সংখ্যালঘুতে পরিণত হবার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। তার বীরত্ব গাথা যুগে যুগে আমাদের বাঙালিদের, বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করবে। রাজধানীর কারওয়ান বাজার থেকে কাটাবন পর্যন্ত সড়কটি পরিচিত বীরোত্তম সি.আর. দত্ত সড়ক নামে। 71-এর বীর যোদ্ধা আর সেক্টর কমান্ডার সি.আর. দত্তকে মনে রাখতেই হবে বাংলাদেশের। কিন্তু রাজধানীতে তার নামে থাকা একমাত্র সড়কটির নামফলকের এই বেহাল দশা দেখে বড় সংশয় জায়গা মনে। সত্যি কি এই বীর যোদ্ধাকে শ্রদ্ধা জানাতে পারছে বাংলাদেশ? শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের মাদারবাড়িতে বিবস্ত্র হয়ে নারীকে হয়রানি করা যুবক বাবুলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ব্যাপারীপাড়ার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে ধরা হয়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায় দলবল নিয়ে প্রায়ই মেয়েদের উত্ত্যক্ত করত বাবুল। মঙ্গলবার বিবস্ত্র হয়ে প্রতিবেশী এক নারীকে হয়রানি করতে দেখা যায় তাকে। এ সময় তার পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিল। এই ঘটনার সময় তোলা কিছু স্থির চিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তা নিয়ে তৈরি হয় তীব্র সমালোচনা। এরপরই বাবুলকে ধরতে অভিযানের নামে পুলিশ। কক্সবাজারের চকরিয়ায় মা মেয়েকে নির্যাতনের ঘটনায় চেয়ারম্যান সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিকেলে চকরিয়া থানায় মামলা করেন এক ভুক্তভোগী। মামলায় 4 জনের নাম উল্লেখ করা হয়েছে। এরা হলেন হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম, বৃন্দাবনখিল এলাকার নাসির উদ্দিন, নজরুল ইসলাম এবং জসিম উদ্দিন। চেয়ারম্যান ছাড়া বাকি 3 আসামি এখন কারাগারে রয়েছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে নগদ টাকা, স্বর্ণালংকার এবং ফোন ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত চেয়ারম্যান সহ অজ্ঞাত আসামিদের ধরতে অভিযান চলছে।
বিতর্কিত কর্মকাণ্ডে আবার আলোচনায় চট্টগ্রাম ১৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলার নেপথ্যেও এসেছে তার নাম। এর আগে নির্বাচন কর্মকর্তাকে মারধর সহ প্রশ্নবিদ্ধ নানা কর্মকাণ্ডে সমালোচিত হন এই সংসদ সদস্য। এসব ঘটনায় বিব্রত দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতারা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধার সন্তানদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে হঠাৎ লাঠিসোঁটা নিয়ে হামলা, পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। হামলায় আহত হন কর্মসূচিতে অংশ নেয়া বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। তাদের অভিযোগ, হামলাকারীরা সবাই চট্টগ্রাম ১৬ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী, যার মধ্যে বাঁশখালী পৌর মেয়র এবং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যানও ছিলেন। এই মোস্তাফিজকে এমপি থেকে অবসর করানো হয়, আওয়ামী লীগ থেকে সদস্য থেকে প্রত্যাহার করানো হয়, আন্দোলন চলবে চট্টগ্রামে। বাঁশখালীর মেয়র সেলিমুল হক ধর্ষণ মামলার আসামি, তার এমপির পিএস তাজুল তাহার নেতৃত্বে এখানে নগ্নভাবে হামলা করা হয়েছে। গত ২৬ জুলাই মৃত্যুর পর বাঁশখালীর মুক্তিযোদ্ধা ডাক্তার আশরাফ আলীকে দেয়া হয়নি গার্ড অব অনার। এজন্য স্থানীয় এমপি মোস্তাফিজুরকে দায়ী করলে তিনি বাঁশখালীতে মুক্তিযুদ্ধই হয়নি বলে মন্তব্য করেন। বাঁশখালীতে কোনো তো মুক্তিযুদ্ধ হয় নাই। যারা মুক্তিযুদ্ধ করছে, মৌলভী করছেন, উনি সিরিয়ানে থাকে। এ থেকেই মূলত ঘটনার সূত্রপাত। বাঁশখালীতে নানা কর্মসূচির পর মুক্তিযোদ্ধারা সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করলে হামলা হয় সেখানে। এ ব্যাপারে সংসদ সদস্য মোস্তাফিজুর কথা বলতে রাজি না হলেও একের পর এক এসব ঘটনায় বিব্রত জেলা আওয়ামী লীগ। সে এ পর্যন্ত অনেক ঘটনা করেছে, যে ঘটনার কারণে বারবার আমাদের দলকে সে প্রশ্নবিদ্ধ করেছে। খুব শীঘ্রই হাইকমান্ডের সাথে আলাপ করে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। হামলার ঘটনায় মামলা হয়েছে কোতোয়ালি থানায়, আটক করা হয়েছে ৪ জনকে। ২০১৬ সালের জুনে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধরের অভিযোগে থানায় মামলা হয়েছিল এই সংসদ সদস্যের বিরুদ্ধে। বাঁশখালীর গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ঘিরে সংঘর্ষে ৪ জনের প্রাণহানির ঘটনাতেও তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। কালো টাকা সাদা করলে দুর্নীতি দমন কমিশন সহ কোনো সংস্থা প্রশ্ন তুলবে না। এই আইনি নির্দেশনা থাকায় পুঁজিবাজারে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ বাড়ছে, এমন মন্তব্য করেছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বসানোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, করোনায় রাজস্ব আদায়ের ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সংস্থার বকেয়া আদায়ে জোর দিচ্ছে এনবিআর। দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকাটা করলে হাতে হাতে ক্যাশ মেমো দেওয়ার দিন শেষ। এখন থেকে পণ্য কিনলে তার ক্যাশ মেমো আসবে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস বা ইএফডি মেশিনের মাধ্যমে। এতে দোকানি কত টাকার পণ্য বিক্রি করলো এবং আদায়কৃত ভ্যাট সহ যাবতীয় লেনদেনের তথ্য জমা হবে জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভারে। তাই ক্রেতার কাছ থেকে নেওয়া ভ্যাট যেমন সরাসরি সরকারি কোষাগারে জমা পড়বে, তেমনি দোকানি বা ব্যবসায়ীর লেনদেনের তথ্য অফিসে বসেই তৎক্ষণাৎ জানতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড। গ্রাহকেরও সচেতনতা, গ্রাহকেরও পার্টিসিপেশন, তাদের সহযোগিতা কীভাবে করতেছে সরকারের রেভিনিউ আনার, আমরা কতটুকু মোটিভেট করতে পারতেছি গ্রাহককে, এবং আমরা কতটুকু ওভারসি করতে পারতেছি আমাদের সিস্টেম। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে ১০০টি ব্যবসা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে এই ইএফডি মেশিন। এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করতে আইনি নির্দেশনা থাকায় এ নিয়ে কোনো সংস্থা আর প্রশ্ন তুলতে পারবে না। প্রশ্নের উত্থাপন করতে পারে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা কথা বলেছি, সুযোগটা আমরা বন্ধ করে দিয়েছি। কথা বললে যে তাদের এটা অনুচিত হবে এবং অন্যায় হবে এবং সেটার বিরুদ্ধে যে চ্যালেঞ্জ কেউ করে তাহলে তাদের জবাব নাই, সেগুলো আমরা ব্যাখ্যা করে দিয়েছি এবং তারা কনভিন্সড। মনে হয় এটার ইম্প্যাক্ট এই ক্যাপিটাল মার্কেটে লক্ষ্য করা যাচ্ছে। ক্যাপিটাল মার্কেট ইদানিং ক্যাশ ফ্লো বেড়ে গেছে। করোনায় রাজস্ব আয় ঠিক রাখতে বকেয়া আদায় ও মামলায় আটকে থাকা রাজস্ব আদায়ে জোর দেওয়ার কথাও জানান তিনি। সরকারি যখন প্রতিষ্ঠান বকেয়া ফেলে রাখলে কোন বিষয়ে কত বকেয়া সেটা সাধারণ রাজস্ব আহরণের পাশাপাশি বেশি জোর দিতে চাচ্ছি আমাদের যে বকেয়া আদায়গুলো আছে, আমাদের যে কেসগুলোর মাধ্যমে যে অনিষ্পন্ন বিষয়গুলো আছে। ইএফডি মেশিনগুলো দোকানিরা বন্ধ রাখলে তার সাথে সাথে জানতেও পারবে এনবিআর। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। লেবাননে আটকে পড়া আরও ৪১৩ বাংলাদেশিরা দেশে ফেরত পাঠানো হয়েছে।
স্থানীয় সময় সোমবার দেশের উদ্দেশ্যে যাত্রা করে এসব বাংলাদেশি। এ সময় বৈরুতের বিমানবন্দরে উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তারা। বিশেষ বিমানে দেশে ফিরতে পেরে বাংলাদেশ সরকার এবং দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। এর আগে বাংলাদেশ বিমানের আরও 2টি বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হয় আটকে পড়া কাগজপত্রবিহীন 816 জনকে। বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, 2 আগস্ট থেকে কাতার এয়ারলাইন্স সহ বাংলাদেশ বিমানের 3টি বিশেষ ফ্লাইটে 3000 বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদেরও ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। দেশটিতে অর্থনৈতিক মন্দা, ডলার সংকট সহ খাদ্যদ্রব্যের কয়েক গুণ দাম বৃদ্ধির কারণে মানবেতর জীবন কাটাচ্ছে বাংলাদেশিরা। যে জরিমানার টাকা যে জমা দিয়েছিলাম দূতাবাসে, এটা আমরা ফেরত দিয়েছে আর টিকিটও সাথে দিছে। দূতাবাসের সহযোগিতায় দেশে যাইতাছি, আমি খুবই খুশি। টিকিট পাইছি, জরিমানার টাকাটা দেওয়ার কথা ছিল, জরিমানার টাকাটা পাইছি, এতে আমরা খুব খুশি হয়েছি। ইটালিতে নবগঠিত কসবা মানব কল্যাণ সমিতির নেতৃকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। স্থানীয় একটি হলরুমে এর আয়োজন করা হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির পক্ষ থেকে উপদেষ্টা মণ্ডলীরা কসবা মানব কল্যাণ সমিতির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় মাজহারুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন, শহীদুল্লাহ আক্তার, সগির আহমেদ হুমায়ুন সহ অনেকে। সভায় বক্তারা দেশ এবং প্রবাসে এলাকাবাসীর উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। আদালত অবমাননার একটি মামলা নিয়ে তোলপাড় চলছে গোটা ভারতে। টুইটারে প্রধান বিচারপতির সমালোচনা করায় দোষী সাব্যস্ত করা হয়েছে দেশটির সিনিয়র এক আইনজীবীকে। তিনি ক্ষমা চাইতে রাজি না হয় শুরু হয়েছে টানাপোড়েন। যে কোনো সময় তার সাজার রায় শোনানোর কথা বলেছে সুপ্রিম কোর্ট। তবে অভিযুক্ত আইনজীবীর সমর্থকরা বলছেন, গঠনমূলক সমালোচনা সহ্য করার মানসিকতা থাকা উচিত আদালতের। 2 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভারতের প্রধান বিচারপতি শারদ বোবড়ের এই ছবি। নাগপুরের এক বিজেপি নেতার হার্লে ডেভিডসন বাইকে তোলা ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া হয় দেশটিতে। রাজনীতিবিদের মোটরসাইকেলে বিনা হেলমেট, বিনা মাস্কে প্রধান বিচারপতির ছবির সমালোচনা করে টুইট করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রশান্ত ভূষণ। 27 ও 29 জুনের 2টি টুইটে কড়া ভাষায় ভারতের সর্বোচ্চ আদালতের সমালোচনা করেন তিনি। অভিযোগ তোলেন রাজনৈতিক পক্ষপাতিত্বের। এদিকে প্রকাশ্যে আদালতের এমন কড়া সমালোচনায় শুরু হয় তোলপাড়। প্রশান্তের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে সুপ্রিম কোর্ট। 20 আগস্ট তাকে দোষী সাব্যস্ত করা হয়। 478 বর্ণের 2টি টুইটের জন্য 108 পৃষ্ঠা রায় পড়েন বিচারক প্যানেল। বলা হয় 3 দিনের মধ্যে ক্ষমা না চাইলে জেলে যেতে হবে প্রশান্ত ভূষণকে। এতে ভীত না হয়ে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান প্রশান্ত। ক্ষমা চাইলে তা মন থেকেই চাওয়া উচিত। আমি আমার বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে যদি ক্ষমা চাই, তাহলে তা আমার বিবেকের অবমাননা করা হবে। সেই সাথে সুপ্রিম কোর্টের মতো প্রতিষ্ঠানকেও হেয় করা হবে। মঙ্গলবার সাজার রায় শোনানোর জন্য বসে সুপ্রিম কোর্টের বেঞ্চ। প্রশান্ত ভূষণের আচরণে ক্ষোভ জানান বিচারপতিরা। বলেন, সাজার রায় জানানো হবে পরে। নানা কারণে ভারতের বিশেষ পরিচিতি আছে আইনজীবী প্রশান্ত ভূষণের। তার সাথে সুপ্রিম কোর্টের এমন বাদানুবাদে আলোচনা ছড়িয়েছে ভারতের বাইরেও। প্রশ্ন উঠেছে, কতটুকু সমালোচনা সহ্য করা উচিত আদালতের। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন ভারতের আইনজীবী সম্প্রদায়। তাদের মতে আদালতে নিজের সম্মানের স্বার্থেই প্রশান্ত ভূষণকে ক্ষমা করা উচিত। মঙ্গলবারের শুনানিতে তার আইনজীবী জানান, সাজা হলে ভারতের শহীদদের মর্যাদা পাবেন প্রশান্ত। শুনানিতে এমনকি অ্যাটর্নি জেনারেলও প্রশান্তকে ক্ষমা করার সুপারিশ করেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হলেন ক্রেগ ম্যাকমিলান। নেইল ম্যাকেঞ্জির জায়গায় সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করবেন এই কিউই। 2018 সালে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেয় নেইল ম্যাকেঞ্জি। করোনাকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে হঠাৎই দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই প্রোটিয়া। অল্প সময়ে লিটন তামিমদের মানসিকতা পরিবর্তনকে মূল লক্ষ্য ধরে কাজ করেছিলেন ম্যাকেঞ্জি। রানের জন্য আপনাকে ক্ষুধার্ত থাকতে হবে। কেউ যদি 80 করে, আমি চাইবো সেটা সে 100, 150, এমনকি 200-তে নিয়ে যাক। অনেকেই আছেন 40 বা 60 করার পর ভেবে নেন দলে তার জায়গা নিশ্চিত হয়ে গেছে। এটা নেতিবাচক মানসিকতা। সেই মিশন আটকে যায় ম্যাকেঞ্জি সরে দাঁড়ানোয়। তবে ব্যাটিং কোচের জন্য বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না টাইগারদের। এবার দায়িত্ব পাচ্ছেন একজন কিউই, নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলান। সাবেক এই কিউই ব্যাটসম্যান 2019 সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্যারিয়ারে তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল নিঃসন্দেহে টাইগারদের আলাদাভাবে কাজে লাগবে 2021 টি-20 বিশ্বকাপ মিশনে। I love playing for my country. The good, the bad
in the ugly. 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষেই শ্রীলঙ্কা যাওয়ার কথা বাংলাদেশের, আর এই সিরিজের জন্যই দায়িত্ব পেয়েছেন ম্যাকেঞ্জি। তবে এই দায়িত্ব শুধু শ্রীলঙ্কা সফরেই থাকবে নাকি এরপরে আরও বেশি বাড়বে সেটা এখনো নিশ্চিত করেনি ক্রিকেট বোর্ড। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও ফুটবলারদের সঙ্গে সভায় বসল বাফুফে। গেল মৌসুমে নিবন্ধিত খেলোয়াড়দের পারিশ্রমিক সংক্রান্ত বিষয়সহ আসন্ন মৌসুমের করণীয় নিয়ে আলোচনা করা হয় দুপক্ষের মধ্যে। মঙ্গলবার বাফুফে ভবনে প্রিমিয়ার লিগের 13টি ক্লাবের প্রায় 19 জন ফুটবলার উপস্থিত ছিলেন সভায়। পেশাদার লীগ কমিটির সঙ্গের এই সভায় ফুটবলাররা তুলে ধরেন নিজেদের অবস্থান। একই সঙ্গে বাফুফেও তাদের আশ্বস্ত করেন ক্লাবগুলোর সঙ্গে পরবর্তী সভায় চূড়ান্ত করা হবে সবকিছু। এরই মধ্যে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদি জানিয়েছেন খুব শীঘ্রই বসা হবে ক্লাবের সঙ্গে, এরপর কার্যনির্বাহী কমিটিকে প্রেরণ করা হবে তাদের সিদ্ধান্ত। কিভাবে আমরা খেলাগুলো শুরু করব সেইগুলো সবগুলো আলোচনা ক্লাবের সাথে করব। প্লেয়ারদের সাথে আর কি যে আলোচনা হয়েছে তাতে খেলোয়াড়দের সাথে আমি সন্তুষ্ট এই কারণে যে তারা সবাই বলেছেন যে যারা মাঠে যারা ফুটবল খেলে তারা খেলার বাইরে থাকলে আসলে বেশি দিন পারফরম্যান্স ধরে রাখা যায় না। আর এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।